কারণে সমালোচনা তৃণমূলের। দর্শক, এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এবার যাচ্ছে পুরো খবরে। ইরান যুদ্ধ নিয়ে বিভ্রান্ত করা হচ্ছে মার্কিন জনগণকে। মধ্যপ্রাচ্যের আরেকটি দীর্ঘমেয়াদী সংঘাতে জড়িয়ে ফেলা হয়েছে যুক্তরাষ্ট্রকে। বুধবার দেশটির কংগ্রেসের শুনানিতে এমন অভিযোগ তুলেছেন ডেমোক্র্যাট আইন প্রণেতারা। ইরান যুদ্ধের ব্যয়, কৌশল ও নতুন প্রস্তাবিত সামরিক বাজেট নিয়ে তীব্র প্রশ্নবাণে জর্জরিত হন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। যদিও সব অভিযোগ অস্বীকার করে উল্টো ডেমোক্র্যাটদেরই জাতীয় নিরাপত্তার শত্রু হিসেবে চিহ্নিত করেন তিনি। ইরানের স্কুলে বোমা হামলা চালিয়ে শিশুদের হত্যা করতে প্রত্যেক মার্কিনীকে কত খরচ করতে হয়েছে? বুধবার কংগ্রেসে এমন প্রশ্নের মুখে পড়েন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। ইরান যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো আইনসভায় জবাবদিহির সম্মুখীন হলেন তিনি। হাউস আর্ম সার্ভিসেস কমিটির শুনানিতে হেগসেথকে তীব্র প্রশ্নবাণে জর্জরিত করেন ডেমোক্র্যাট আইন প্রণেতারা। যুদ্ধের কৌশল, ব্যয় আর ফলাফল নিয়ে চলে তুমুল বাকবিতণ্ডা। উত্তপ্ত হয়ে ওঠে মার্কিন কংগ্রেস। শুনানিতে ডেমোক্রেট কংগ্রেসম্যান জন গারাবেন্ডি সরাসরি প্রশ্ন তোলেন, এই যুদ্ধের লক্ষ্য কি আর তার মূল্য দিচ্ছে কে? তিনি অভিযোগ করেন, যুদ্ধের শুরু থেকেই মার্কিন জনগণের কাছে সত্য গোপন করা হয়েছে। প্রশাসন যুদ্ধের বাস্তবতা আড়াল করে বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে এমন দাবিও করেন। প্রথম দিন থেকেই আপনারা মার্কিন জনগণকে বিভ্রান্ত করেছেন। কেন আমরা যুদ্ধে জড়িয়েছি সে বিষয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যাই দেননি। গারামেন্ডির দাবি, এই যুদ্ধ এখন যুক্তরাষ্ট্রের জন্য এক বড় কৌশলগত ক্ষতিতে পরিণত হয়েছে। তবে সব অভিযোগ নাকচ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হয়ে সাফাই গান প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ। তার দাবি, এই যুদ্ধ যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য জরুরি। ডেমোক্রেটদের দুর্বল অবস্থান শত্রুপক্ষকে শক্তি যোগাচ্ছে বলেও দাবি করেন। প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি ঘৃণা আপনাকে অন্ধ করে রেখেছে। আমরা জাতীয় নিরাপত্তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছি। আগের সরকারের তুলনায় এই প্রশাসন মুদ্রাস্ফীতি ভালোভাবে সামলাচ্ছে। শুনানিতে যুদ্ধকালে সামরিক বাহিনীর উচ্চপদস্থ একাধিক কর্মকর্তাকে অপসারণ নিয়েও প্রশ্নের মুখে পড়েন হেগসেথ। মূলত ট্রাম্প প্রশাসনের 2027 সালে সামরিক বাজেট প্রস্তাব নিয়ে আলোচনার জন্য এই শুনানি। প্রস্তাবিত এই বাজেটে প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়িয়ে রেকর্ড $1.5 ট্রিলিয়ন উন্নীত করার পরিকল্পনা করা হয়েছে, যার যৌক্তিকতা ব্যাখ্যা করতেই কংগ্রেসে ডাকা হয় হেগসেথকে। পস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় হয়েছে প্রায় $25 বিলিয়ন। বুধবার পেন্টাগনের এক সিনিয়র কর্মকর্তা দিয়েছেন এই তথ্য। এটি যুদ্ধের খরচ নিয়ে ওয়াশিংটনের পক্ষ থেকে দেয়া প্রথম কোনো আনুষ্ঠানিক হিসাব। জেহার্স্ট নামের পেন্টাগনের এই হিসাবরক্ষক হাউস আর্মড সার্ভিসেস কমিটির আইন প্রণেতাদের জানিয়েছেন, বিপুল এই অর্থের বেশিরভাগই ব্যয় হয়েছে অস্ত্রশস্ত্রের পেছনে। তবে এই খরচের তালিকায় কি কি অন্তর্ভুক্ত করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। যুদ্ধ পরবর্তী মধ্যপ্রাচ্যের ঘাঁটি মেরামতের ব্যয় আমলে নেওয়া হয়েছে কিনা সেটিও স্পষ্ট নয়। এ পর্যন্ত অপারেশন এপিক ফিউরিতে প্রায় $25 বিলিয়ন মতো ব্যয় করেছি। বেশিরভাগ খরচই হয়েছে সমরাস্ত্র খাতে। এর একটি অংশ হলো পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও সরঞ্জাম প্রতিস্থাপনে। খরচের একটি পূর্ণাঙ্গ মূল্যায়ন সম্পন্ন হলে আমরা হোয়াইট হাউসের মাধ্যমে একটি সম্পূরক বিল প্রণয়ন করে কংগ্রেসে পেশ করব। যুক্তরাষ্ট্র নৌ অবরোধ তুলে না নিলে নজিরবিহীন পদক্ষেপ নেবে তেহরান, এমন হুঁশিয়ারি দিয়েছে ইরানের সেনাবাহিনী। আর পাল্টা হুমকিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, মুজতাবা খামেনি প্রশাসন চুক্তিতে রাজি না হলে হরমুজ ও ইরানের বন্দর ঘিরে অব্যাহত থাকবে অবরোধ। নৌ অবরোধকে ওয়াশিংটনের সাফল্য আখ্যা দেন তিনি। আত্মসমর্পণ করতে বলেন তেহরানকে। অন্যদিকে ইরানের সেনাবাহিনীর দাবি, কূটনৈতিক সমাধানের পথ খোলা রাখতেই ধৈর্য ধারণ করেছে তারা। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে উপযুক্ত জবাব দিতে সব ধরনের প্রস্তুতি রয়েছে।
super spicy flavor in Mr. Noodles. Bro, what a chal. সর্বোচ্চ নেতার সমর্থনে ইরান জুড়ে হাজার হাজার মানুষের অংশগ্রহণে র্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার দেশটির বিভিন্ন স্থানে একযোগে হয় মিছিল সমাবেশ। তেহরানের ইমাম হোসেন স্কয়ার ও আজাদি স্কয়ারে জড়ো হয় হাজার হাজার মানুষ। এ সময় তাদের হাতে ছিল ইরানের পতাকা ও বিভিন্ন প্ল্যাকার্ড। সাবেক ও বর্তমান সর্বোচ্চ নেতার পক্ষে স্লোগান দেন তারা। যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য ছেড়ে যাওয়ার দাবি তাদের। র্যালি হয়েছে দেশটির অন্যান্য শহরেও। বুধবার ট্রুথ সোশ্যালে ইরানকে নতুন করে হুমকি দেওয়ার পরই বর্তমান প্রশাসনের প্রতি নিজেদের সমর্থনের জানান দিতে রাস্তায় নামে সাধারণ এই ইরানিরা। জব্দকৃত ইরানি কার্গো জাহাজের 6 ক্রুকে ছেড়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার দেশে ফিরেছেন তারা। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিশ্চিত করেছে তথ্যটি। তবে নৌযানটির আরও 22 জন ক্রু এখনও আটকা রয়েছেন যুক্তরাষ্ট্রে। ঠিক কবে নাগাদ তারা মুক্তি পাবেন সে বিষয়ে কিছু জানা যায়নি। ইরান ঘিরে চলমান নৌ অবরোধ ভাঙার অভিযোগে 20 এপ্রিল হরমুজ প্রণালী থেকে ক্রু সহ তুস্কা নামের জাহাজটি জব্দ করেছিল মার্কিন বাহিনী। নৌযানটিতে অভিযানও চালায় মার্কিন সেনারা। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার জেরে 4 বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে অপরিশোধিত তেলের দাম। বৃহস্পতিবার ব্যারেল প্রতি সর্বোচ্চ $126 ছুঁয়েছে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম। ইরানে নৌ অবরোধ কয়েক মাস স্থায়ী হতে পারে। মার্কিন প্রেসিডেন্টের এমন হুঁশিয়ারির পর 1 লাফে মূল্য বাড়ে 8%। এরপর থেকে ঊর্ধ্বমুখী তেলের দাম। মূল্য বৃদ্ধি হয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক অপরিশোধিত তেলেরও। ইরান যুদ্ধের জেরে মার্চের শুরু থেকে কার্যত বন্ধ বিশ্বের অন্যতম ব্যস্ত বাণিজ্য পথ হরমুজ প্রণালী। বিশ্বের মোট জ্বালানি তেলের বড় একটি অংশ পরিবাহিত হয় এই পথে। চলমান যুদ্ধবিরতি সত্ত্বেও কিছু ব্যতিক্রম ছাড়া নৌ রুটটি দিয়ে কোনো বাণিজ্যিক জাহাজ চলাচলের অনুমতি দেয়নি তেহরান। এমন পরিস্থিতিতে আবারও হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান ঘিরে চলমান নৌ অবরোধ কয়েক মাস পর্যন্ত স্থায়ী হতে পারে বলে জানান তিনি। মোটামুটি এরপর থেকেই আবারও অস্থিতিশীল হয়ে ওঠে বৈশ্বিক জ্বালানি বাজার। 24 ঘন্টার ব্যবধানে 8% বেড়ে বৃহস্পতিবার ব্যারেল প্রতি ব্রেন্ট ক্রুড অয়েলের দাম পৌঁছায় $126 পর্যন্ত, যা 4 বছরের মধ্যে সর্বোচ্চ। অথচ একদিন আগেও অপরিশোধিত তেলের মূল্য ছিল $120 আশপাশে। এদিকে ওয়াশিংটন ভিত্তিক WTI এর মূল্যও বেড়েছে প্রায় 2.5%, দাঁড়িয়েছে $109 মতো। তেলের বাজারে এমন অস্বাভাবিকতা বজায় থাকলে সবচেয়ে বড় ভুক্তভোগী হবে এশিয়া, কেননা মধ্যপ্রাচ্যের জ্বালানির সবচেয়ে বড় ভোক্তা অঞ্চলটি। শুধু চীন আর ভারতই মধ্যপ্রাচ্য থেকে সিংহভাগ অপরিশোধিত তেল আমদানি করে। গেল বছর হরমুজ প্রণালী দিয়ে দৈনিক প্রায় 15 মিলিয়ন ব্যারেল তেল আমদানি করেছে এশিয়ার দেশগুলো। 2022 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর ব্যারেল প্রতি অপরিশোধিত তেলের মূল্য বেড়ে দাঁড়িয়েছিল $139। অনিক রহমান, যমুনা নিউজ। সংযুক্ত আরব আমিরাতের ওপেক এবং ওপেক প্লাস ত্যাগের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউস সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন পদক্ষেপকে স্বাগত জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দাবি করেন ওপেকে সমস্যা হচ্ছে বলেই সংগঠনটি থেকে সরে আসছে আমিরাত। বৈশ্বিক বাজারে গ্যাস ও তেলের দাম কমানোর জন্য সিদ্ধান্তটি ইতিবাচক বলেও দাবি করেন তিনি। ওপেক থেকে সরে আসার সিদ্ধান্তের কারণে আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে চৌকস আখ্যা দেন ডোনাল্ড ট্রাম্প। এটা অসাধারণ। আমি মোহাম্মদকে বেশ ভালোভাবে চিনি। তিনি খুবই চৌকস। সে তার নিজের মতো চলতে চায়। এটা ভালো লক্ষণ। আমার মনে হয় গ্যাস ও তেলের দাম কমানোর জন্য এটা একটা ভালো ব্যাপার। তাদের কাছে সবকিছুই আছে। তিনি আসলে একজন অসাধারণ নেতা। ওপেকে তাদের কিছু সমস্যা হচ্ছে। সংযুক্ত আরব আমিরাতের ওপেক ও ওপেক প্লাস ত্যাগের সিদ্ধান্তের ফলে ক্ষতির মুখে পড়বে রাশিয়া, এমন দাবি করছেন জ্বালানি বিশ্লেষকরা। কারণ হিসেবে তারা বলছেন আবুধাবির এমন পদক্ষেপে বিশ্ববাজারে কমবে তেলের দাম, আর এতে লাভের গুড় তুলবে যুক্তরাষ্ট্র। কেউ কেউ বলছেন জোট ভেঙে যাওয়ার শঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। মস্কোর একান্ত চাওয়া টিকে থাকুক ওপেক প্লাস। যে কোনো পরিস্থিতিতে জোট না ছাড়ার আশ্বাসও দিয়েছেন ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ।
ইরান সংঘাত ঘিরে উপসাগরীয় দেশগুলোর ঐক্যে ফাটল। ওপেক ও ওপেক প্লাস জোট ত্যাগ করল সংযুক্ত আরব আমিরাত। তবে আবুধাবির সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের চিরপ্রতিদ্বন্দ্বী ওপেক প্লাস সদস্য রাশিয়ার জন্য অশনি সংকেত, বলছেন বিশেষজ্ঞরা। অনেকেই বলছেন আমিরাতের ওপেক ত্যাগের ফলে ভেঙে যেতে পারে জোটটি। এতে বিশ্বজুড়ে ব্যাপক হারে কমতে পারে তেলের দাম, ফলে বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়বে মস্কো। তেলের দাম কমে যাওয়া আমাদের জন্য অত্যন্ত ক্ষতিকর, কারণ বছরের প্রথম 3 মাসেই তেল ও গ্যাস থেকে আমাদের আয় কম ছিল। গত বছরের তুলনায় 45% কম আয় হয়েছে। তাই এপ্রিল ও মে মাসে আমরা অন্তত সেই ঘাটতি পূরণ করার পরিকল্পনা করছিলাম। আবুধাবির এমন পদক্ষেপের পেছনে যুক্তরাষ্ট্রের হাত থাকতে পারে বলেও সন্দেহ করছেন কেউ কেউ। তাদের মতে তেলের দাম কমে গেলে সুবিধা পাবে ট্রাম্প প্রশাসন। ওপেক ভেঙে পড়া নিয়ে শঙ্কা জানিয়েছে রুশ সরকারও। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, রাশিয়া চায় টিকে থাকুক ওপেক প্লাস কাঠামো। আমরা অবশ্যই চাই ওপেক প্লাস টিকে থাকুক। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজের ক্ষেত্র, বিশেষ করে বর্তমান পরিস্থিতিতে যখন জ্বালানি বাজারগুলো বেশ অস্থির। জোটটি জ্বালানি বাজারের এমন অস্থিরতা কমাতে অনেক সাহায্য করছে, বাজারকে স্থিতিশীল রাখতেও ভূমিকা রাখছে। পরিস্থিতি যেমনই হোক, ওপেক প্লাস জোট ত্যাগ করবে না রাশিয়া, এমনটাই আশ্বাস পেসকভের। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ। দর্শক, যমুনা আইডেস্কে এবার একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরেই, আমাদের সাথেই থাকুন। প্রেজেন্টেশন এখনই লাগবে, বস বলেছে পরে। কেন এখনই দিতে হবে। প্রেজেন্টেশন কালকে দিলেও হবে। যমুনা এসি ঠান্ডা বেশি। ঘষে ঘষে সময় পা, অবশেষে লেখা একটাই বারবার। থ্যাংক ইউ, ট্রাই অ্যাগেন স্যার। ঘষে ঘষে ভাগ্য দেখার দিন শেষ। ভিশন ফ্রিজ কিনে জিতে নিন নিশ্চিত উপহার। ভিশন ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 10 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। আছে ফ্রেশ সুজি, ফাইবার, ক্যালসিয়াম আর আয়রন সমৃদ্ধ। হয়ে যাক উৎসবের আনন্দে দারুণ স্বাদের ভাগাভাগি। ফ্রেশ সুজি, হেলদি বেশি, স্বাদেও খুশি। Cool, সাথে craziness, ফুল ভরা শুধু happiness, সাথে যদি চাও খাটিনেস, now, fresh noodles, now, যাও, স্বাদে হারিয়ে যাও। দর্শক, আরো একবার স্বাগত। আপনারা দেখছেন যমুনা আইডেস্ক। আবারও আলোচনায় ভারতের বুথ ফেরত জরিপ। বেশিরভাগ জরিপ সংস্থারই দাবি, ইতিহাসে প্রথমবার বাংলার মসনদে বসতে যাচ্ছে বিজেপি। পালাবদলের আভাস দিয়েছে কেরালায়ও। সাম্প্রতিক ইতিহাসে একের পর এক নির্বাচনে ভুলভাল পূর্বাভাস দিয়ে এর মধ্যে বেশ বিতর্কিত ভারতের জরিপ সংস্থাগুলো। এবারের পূর্বাভাস নিয়েও তাই প্রশ্ন তুলছেন মোদি বিরোধীরা। তাদের অভিযোগ, কেন্দ্রীয় সরকারের বয়ানই উঠে এসেছে সংস্থাগুলোর জরিপে, যেখানে ভোটের মাঠের প্রকৃত বাস্তবতা প্রকাশ পাচ্ছে না। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের 2 দফার ভোট গ্রহণ শেষ হলেও চূড়ান্ত ফলাফল পেতে অপেক্ষা করতে হবে আগামী 4 মে পর্যন্ত। আনুষ্ঠানিক ফল ঘোষণার আগেই অবশ্য আলোচনায় বুথ ফেরত জরিপ। এবার কে বসবে বাংলার মসনদে? চাণক্য, ম্যাট্রিস, পোল ডায়েরি সহ আলোচিত সব জরিপ সংস্থারই পূর্বাভাস, ভারতের ইতিহাসে প্রথমবার বাংলার মসনদে বসতে যাচ্ছে কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপি। রাজ্যটিতে শেষ হচ্ছে তৃণমূল কংগ্রেসের 15 বছরের শাসন। স্রোতের বিপরীতে কেবল পিপলস পালসি বাজি ধরেছে তৃণমূলের পক্ষে।
2024 সালের লোকসভা নির্বাচনেও পশ্চিমবঙ্গে বিজেপিকে এগিয়ে রেখেছিল জরিপ সংস্থাগুলো। তবে চূড়ান্ত ফলে দেখা গেল কেন্দ্রীয় সরকার গঠন করলেও বাংলায় মমতা ব্যানার্জির কাছে ভরাডুবি হয়েছে প্রধানমন্ত্রীর দলের। পশ্চিমবঙ্গের 2021 সালের বিধানসভা নির্বাচনে বিজেপিকে নিয়ে করা ভবিষ্যৎবাণী ভুল প্রমাণিত হয়েছে তৃণমূল কংগ্রেসের বড় জয়ে। আর তাই এসব জরিপে আস্থা নেই মোদি বিরোধীদের। তাদের কাছে বলার মতো কিছু নেই, তাই এক্সিট পোলের মাধ্যমে এই ধারণা তৈরি করতে চাচ্ছে যে আমরা হেরে গেছি। এবার আমরা 2021 সালের চেয়েও বেশি আসন জিতব। বিজেপি 294 আসনের মধ্যে 200 আসনে এজেন্টই দিতে পারেনি। সবারই স্বপ্ন দেখার অধিকার আছে, তাদের এই স্বপ্ন কখনো বাস্তবে পরিণত হবে না। সব মিডিয়াকে কিনে নেওয়া হয়েছে। 2021 সালেও তো তারা 100 আসনও পায়নি। এদিকে কেরালায় কংগ্রেস জোটের ক্ষমতায় ফেরার আভাস দেয়া হয়েছে বুথ ফেরত জরিপে। আর তামিলনাড়ুতে এক এক সংস্থা এগিয়ে রাখছে এক এক দলকে। এসব পূর্বাভাসের গ্রহণযোগ্যতা নিয়েও উঠছে প্রশ্ন। ভারতের বুথ ফেরত জরিপ নিয়ে অবশ্য সমালোচনা নতুন নয়, যার মধ্যে অন্যতম আলোচিত 2004 সালের নির্বাচন। সেবার বুথ ফেরত জরিপে বিজেপির কামব্যাকের আভাস দেয়া হলেও সংখ্যাগরিষ্ঠতা পায় কংগ্রেস জোট। 2003 সালের রাজস্থানে, 2017-তে উত্তরপ্রদেশ আর 15-তে বিহার ও দিল্লি বিধানসভা নির্বাচনের বুথ ফেরত জরিপের আভাস পাল্টে যায় পুরোপুরি। 2024 সালের জাতীয় নির্বাচনেও বিজেপির 4 শতাধিক আসনে জয়ের আভাস মেলে জরিপে। অথচ একক সংখ্যাগরিষ্ঠতাই পায়নি দলটি, টিকে আছে জোট সদস্যদের সহায়তায়। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রায় 1.5 ঘন্টা ফোনালাপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আলোচনা হয়েছে ইরান ইস্যুতে। ক্রেমলিন ও মার্কিন প্রেসিডেন্ট নিজেই নিশ্চিত করেছেন এই তথ্য। ফোনালাপে দুই রাষ্ট্রপ্রধান ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে সৃষ্ট সংঘাত নিরসনে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। এ সময় স্বচ্ছতার জন্য তেহরানের পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত হওয়ার ইচ্ছাও প্রকাশ করেন রুশ প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের বর্ধিত যুদ্ধবিরতির সিদ্ধান্তকেও স্বাগত জানিয়েছে মস্কো। এছাড়াও দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয়লাভের বার্ষিকী উপলক্ষে ইউক্রেনে অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাবের বিষয়ে ডোনাল্ড ট্রাম্পকে জানান ভ্লাদিমির পুতিন। আবারও গাজাগামী ত্রাণবাহী নৌবহরে অভিযান চালিয়েছে ইসরায়েল। ভূমধ্যসাগরে আন্তর্জাতিক জলসীমায় গ্লোবাল সুমুদ ফ্লোটিলার বেশ কয়েকটি নৌযান আটক করেছে দেশটির সামরিক বাহিনী। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে বলা হয়েছে, আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলের সামরিক নৌযানগুলো অবৈধভাবে ফ্লোটিলাকে ঘিরে ফেলে। অপহরণ ও সহিংসতার হুমকিও দেওয়া হয় তাদের। অভিযোগ, বহরে থাকা 11টি নৌযানের সঙ্গে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ইসরায়েলি গণমাধ্যমের দাবি, গ্রিসের ক্রিট দ্বীপের কাছে ফ্লোটিলার 58টি নৌযানের মধ্যে 7টি নৌযান এরই মধ্যে আটক করেছে আইডিএফ। গাজায় ফিলিস্তিনিদের জন্য ত্রাণ ও মানবিক সহায়তা নিয়ে যাচ্ছিল গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। যুদ্ধবিরতির তোয়াক্কা না করেই লেবাননে ভয়াবহ আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল। বুধবার হামলায় নিহত হয়েছে কমপক্ষে 8 জন। তাইর দেব্বায় এলাকায় প্রাণ গেছে শিশুসহ একই পরিবারের 3 জনের। এই ঘটনায় নিন্দা জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং প্রধানমন্ত্রী নওয়াফ সালাম। ইসরায়েলের আগ্রাসনকে যুদ্ধাপরাধ আখ্যাও দিয়েছেন। বলেছেন, যুদ্ধবিরতি মানতে ইসরায়েলি সেনাবাহিনীকে বাধ্য করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত 16 এপ্রিল লেবানিজ সরকারের সাথে ইসরায়েলের যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও তা একদিনও মেনে চলেনি তেল আবিব, উল্টো বাড়িয়েছে হামলার তীব্রতা। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিশেষ ধরনের ড্রোন ফার্স্ট পারসন ভিউ এর কাছে কুপকাত ইসরায়েলের অত্যাধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি। ছোট আকারের এই কামিকাজে উড়োযানগুলোতে ওয়্যারলেস সিগন্যাল না থাকায় ধরা পড়ে না ওয়ারফেয়ার জ্যামিং সিস্টেমে। ফাইবার গ্লাসে তৈরি অত্যন্ত হালকা ও ছোট হওয়ায় রাডারেও শনাক্ত করা যায় না। ফলে ঝটিকা আক্রমণে অত্যন্ত কার্যকর আত্মঘাতী এফপিভি ড্রোনগুলো। হিজবুল্লাহর হামলায় গুরুতর আহত সেনাদের উদ্ধারে অগ্রসর হচ্ছে ইসরায়েলের একটি মেডিকেল হেলিকপ্টার। হঠাৎই উড়োযানটির দিকে ধেয়ে আসতে দেখা যায় ছোট আকারের একটি ড্রোনকে। বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করেও সেটি থামাতে ব্যর্থ হয়ে শেষমেশ গুলি করে ধ্বংস করে ইসরায়েলি সেনারা।
তেল আবিবের বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থাকে এভাবে ধরাশায়ী করার পর আলোচনায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর এফপিভি বা ফার্স্ট পারসন ভিউ অ্যাটাক ড্রোন। সাধারণ ড্রোন রেডিও বা স্যাটেলাইট সিগন্যালের ওপর নির্ভরশীল হলেও এই কামিকাজে বা আত্মঘাতী উড়োযানগুলো পরিচালনা করতে লাগে স্রেফ কয়েক কিলোমিটার লম্বা ফাইবার অপটিক কেবল। 10 থেকে 30 কিলোমিটার দীর্ঘ কেবলের মাধ্যমে অপারেটর কন্ট্রোল স্টেশনের সাথে সরাসরি যুক্ত থাকে ড্রোনটি। ওয়্যারলেস সিগন্যাল ব্যবহার না করায় খুব কাছে না আসা পর্যন্ত ইলেকট্রনিক ওয়ারফেয়ার জ্যামিং সিস্টেমে এগুলো শনাক্ত করা প্রায় অসম্ভব। তাছাড়া ফাইবার গ্লাসে তৈরি ড্রোনগুলো অত্যন্ত হালকা হওয়ায় সহজেই ধরা পড়ে না রাডার কিংবা থার্মাল ডিটেক্টরেও। ফাইবার অপটিক তারের মাধ্যমে স্বচ্ছ ভিডিও পাওয়ায় নিখুঁত নিয়ন্ত্রণে খুব সহজেই শত্রুর লক্ষ্যবস্তুতে হামলা চালাতে সক্ষম হচ্ছে হিজবুল্লাহ। তাই এফপিভির অতর্কিত আঘাত ঠেকাতে ব্যর্থ হচ্ছে ইসরায়েলের বিখ্যাত মেরাকাভা ট্যাঙ্ক ও বিশ্বের অন্যতম শক্তিশালী এবং উন্নত অ্যাক্টিভ প্রোটেকশন সিস্টেম ট্রফি। ইসরায়েলি গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী সম্প্রতি দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী তাইবেহ শহরে হিজবুল্লাহর এফপিভি ড্রোনের আঘাতে নিহত হয়েছে এক আইডিএফ সেনা, আহত আরও 6 জন। ইসরায়েলি বাহিনীর বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে দক্ষিণ লেবাননের গোপন কারখানায় সস্তায় তৈরি এই কামিকাজে ড্রোনগুলো। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। দর্শক, যমুনা আইডেস্কে আবারও একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরেই, আমাদের সাথেই থাকুন। শান্তি, প্রশান্তি। ক্লিক ফ্যানের অ্যারোডাইনামিক ডিজাইনের অ্যালুমিনিয়াম ব্লেড ও ডাবল শিল্ডেড বল বেয়ারিং নিঃশব্দে বাতাস ছড়ায় পুরো ঘর জুড়ে। ক্লিক ফ্যান, প্রশান্তির হাওয়া ছড়িয়ে যাবে সবখানে। ফুটবলে ভাবি, ভাইয়াকে একটু ঝুঁকে ঝুঁকে রাখবে। তুই এই বসে কি শুরু করলি? মা, আমি তো মা, ও মনে হয় অন্য কারো প্রেমে পড়েছে। হ্যাঁ, প্রেমে পড়েছি। আমি যমুনা বিএলডিসি ফ্যানের প্রেমে পড়েছি। 70% বিদ্যুৎ সাশ্রয় যমুনা বিএলডিসি ফ্যান, যে কোনো ভোল্টেজে একই গতিতে চলতে সক্ষম। তাই যমুনা বিএলডিসি ফ্যানের বাতাসে প্রেমে পড়া যায় অনায়াসে। তাহলে এটা কি? বিদ্যুৎ বিল। আরে সবুজ ভাই, কি খবর? এম ক্যাশে ছেলের উপবৃত্তির টাকা তুলতে আসলাম। এই যে নেন। এই যে ভাই টাকাটা। ভাই, জ্যামিতি বক্সটা দেন। আচ্ছা, এই নেন। কি খুশি? এম ক্যাশে ছেলের উপবৃত্তির টাকা পেয়ে জ্যামিতি বক্স কিনে দিলাম সহজে। প্রাথমিক শিক্ষার উপবৃত্তি সহজেই তুলুন। দেশের প্রথম ইসলামিক মোবাইল ব্যাংকিং এম ক্যাশে। মেরিল প্রথমবারের মতো নিয়ে এলো স্যাফরন সিরাম সোপ বার। প্রতিদিন গোসলে সিরামের উজ্জ্বলতা। মেরিল সিরাম সোপ বার। যখন রোদে তাপে পড়ে দিন, শান্তি কুঞ্জ হৃদয় ছোঁয়া সুরে বিন। আপনার ভালোবাসার ঘরে নিশ্চিন্তে ভালো থাকার উপায় হয়ে আছে ভিশন এসি। 100% কপার কন্ডেন্সার এবং R32 রেফ্রিজারেন্ট শীতল রাখবে ঘর। সাথে হবে স্মার্ট ইলেকট্রিক কনজাম্পশন। ভিশন, ক্রাফটিং হ্যাপিনেস। আরও একবার স্বাগত, আপনারা দেখছেন যমুনা আইডেস্ক। কোহিনূর হীরা নিয়ে কয়েক শতাব্দী প্রাচীন বিতর্ক ফিরে এলো আবারও। নতুন মাত্রা যোগ করলেন নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। বললেন, যুক্তরাষ্ট্র সফররত ব্রিটিশ রাজার কাছে কোহিনূর হীরা ফেরত চাইবেন তিনি। তার এই মন্তব্যের পরই ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। উপনিবেশিক
ইতিহাসের কলঙ্ক আখ্যা দিয়ে ব্রিটিশ রাজমুকুটের গর্ব কোহিনূর হীরা ফেরতের জোরালো দাবি তুলেছেন অনেকেই। মুঘল সম্রাট, পারস্যের শাহ, আফগান শাসক, শিখ মহারাজা এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত ঘুরে কোহিনূর হীরা শোভাবর্ধন করছে ব্রিটিশ রানীর মুকুটে। বিখ্যাত কোহিনূর কেবল একটি রত্ন নয়, উপনিবেশিক শোষণের প্রতীক হিসেবেও বিবেচনা করা হয় এই হীরাকে। বিশেষজ্ঞদের মত অনুযায়ী 1300 শতকে ভারতীয় উপমহাদেশে আবিষ্কার হয় কোহিনূর। 1849 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পাঞ্জাব দখলের পর লাহোর চুক্তির মাধ্যমে ব্রিটিশদের হাতে যায় হীরাটি, যা নিয়ে আজও প্রশ্ন রয়ে গেছে। 105 ক্যারেটের হীরাকে পরবর্তীতে আরও তীক্ষ্ণ রূপ দেয়া হয় এবং ব্রিটিশ ক্রাউন জুয়েলসে যুক্ত করা হয়। বর্তমানে লন্ডন টাওয়ারে সংরক্ষিত কোহিনূর খচিত মুকুট। ভারত বহুবার অভিযোগ করেছে জোর করেই কেড়ে নেওয়া হয়েছিল কোহিনূর, আর তা ফিরিয়ে দেওয়া উচিত। হীরাটির মালিকানা দাবি করে আসছে পাকিস্তান, ইরান ও আফগানিস্তানও। যুক্তরাষ্ট্র সফররত ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সাথে নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানির সম্ভাব্য সাক্ষাতের আগে আবার আলোচনায় কোহিনূর হীরা। মামদানি বলেছেন, ব্রিটিশ রাজার সাথে দেখা হলে ভারতের কাছে ফেরত দিতে বলবেন কোহিনূর। আমার যদি ব্রিটিশ রাজার সাথে আলাদাভাবে কথা হয়, সম্ভবত আমি তাকে উৎসাহিত করব কোহিনূর হীরা ফিরিয়ে দেওয়ার জন্য। রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে জোরালো হয়েছে কোহিনূর ফেরতের দাবি। যদিও ব্রিটিশ রাজপরিবারের বিশেষজ্ঞদের দাবি, হীরাটি ব্যক্তিগতভাবে রাজার নয়, বরং ব্রিটেনের রাষ্ট্রীয় সম্পত্তি। একক সিদ্ধান্তে ফেরত দেওয়ার ক্ষমতা রাজার নেই। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। এখন থেকে স্পাইসি ক্রিস্পি পটাটা প্রাণ পটাটা একটি স্বনির্ভর বিস্কুট। বলিভিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে অন্তত 9 জন আর আহত 22 জন। বুধবার চিলি ও বলিভিয়ার আন্তর্জাতিক রুটে চলাচলকারী একটি যাত্রীবাহী বাস উল্টে যায়। ভিলা চাল্লাকোলা শহরের কাছে হয় দুর্ঘটনাটি। ঘটনাস্থলেই প্রাণ হারায় বেশ কয়েকজন যাত্রী। হতাহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়, তবে দুর্ঘটনার কারণ জানা যায়নি এখনো। ধারণা করা হচ্ছে অতিরিক্ত গতি এবং চালকের ক্লান্তি এই দুর্ঘটনার সম্ভাব্য কারণ। সঠিক কারণ অনুসন্ধানে তদন্ত চালাচ্ছে পুলিশ। দর্শক, এই ছিল যমুনা আই ডেস্ক। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।